আমাদের আজকের উপস্থাপনা জীব বৈচিত্র্য, তুমি ও তোমার সোশ্যাল এথিক্স। প্রকৃতি তার ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করেছে অসংখ্য উদ্ভিদ, প্রাণী, কোষাঙ্গাণু, ভাইরাস, ব্যাকটেরিয়াকে, এবং এদের প্রত্যেকের মধ্যে এক অদ্ভুত ভারসাম্যে গড়ে উঠেছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা অনেকেই বিভিন্ন পোকামাকড় দেখে গা ঘিনঘিনিয়ে উঠি, কিন্তু আপনারা জানবেন যে আমাদের এই প্রকৃতির ভারসাম্যের ক্ষেত্রে এই ছোট ছোট পোকামাকড়, ব্যাকটেরিয়া, ভাইরাস এদের প্রত্যেকেরই অবদান অনন্য, আর এই ভারসাম্য থেকেই গড়ে ওঠে সৌন্দর্য। বাহ, কি অপরূপ দৃশ্য! এই প্রকৃতির কোলে গিয়ে বসলে কারোর আর কোনো ব্যথাই অনুভব হয় না। আচ্ছা, এই অপরূপ সৌন্দর্য কে তৈরি করলো? কে সেই আর্টিস্ট এত সুন্দর সৌন্দর্যকে এঁকে রেখেছে? না, এই হলো সেই জীব বৈচিত্র্যের ভারসাম্যের ফলে এই সৌন্দর্যকে যদি উপভোগ করতে হয়, তাহলে আমাদের সকলকে এই জীব বৈচিত্র্যের ভারসাম্যকে রক্ষা করতে হবে। বিশিষ্ট বিজ্ঞানী ডারউইন সাহেবের কথা মনে আছে? উনি ওনার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে আমাদের সকলকে জানিয়েছিলেন যে অস্তিত্বের সংগ্রামের কথা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এবং উনি এও বলেছিলেন পৃথিবীতে তাদেরই অস্তিত্ব থাকবে যারা যোগ্যতম, অর্থাৎ যোগ্যতমের অধিকার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যখন নাকি পৃথিবীতে রিসোর্স বা সম্পদ রিসোর্সের ভোগকারীর থেকে কম থাকে, তখন সেই অস্তিত্বের সংগ্রাম শুরু হয়, এবং সেখানে সেই তার অস্তিত্ব রক্ষা করতে পারে যে নাকি শক্তিশালী। সে শক্তি দৈহিক হতে পারে, সে শক্তি মানসিক হতে পারে, সেটা একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির লড়াই হতে পারে, আবার সেটা একই প্রজাতির বিভিন্ন লোকের মধ্যে হতে পারে। তা এই যে অস্তিত্বের লড়াই, সেই লড়াইয়ে আরেকটা গোষ্ঠী যারা নাকি টিকে থাকে, যারা নিজেদেরকে অভিযোজিত করতে পারে, যারা নিজেদের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারে, এবং সেই ভ্যালু অ্যাডিশন পরবর্তীকালে দেখা যায় তাদের জিনের মাধ্যমে প্রবাহিত হয়ে তাদের একটা নতুন জৈব বৈশিষ্ট্য প্রদান করে। এইভাবেই পৃথিবীতে অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে হয়। কি ভয় করছে? ভাবছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিততে পারবেন কি না, যোগ্যতম হতে পারবেন কি না? না, এত ঘাবড়ানোর কিছু হয়নি। শুধু একটি তত্ত্বের উপরই প্রকৃতি বেঁচে নেই। আরেকটি খুব শক্তিশালী তত্ত্ব হলো পারস্পরিক সাহচর্য, মিউচুয়াল এইড। ওই যে গ্রামের বাড়িতে দেখেন না, এক রমণী গৃহপালিত গরুকে খাওয়াচ্ছে, গরুটি বেঁচে আছে, বিনিময়ে গরুটিও ওই পরিবারটিকে দুধ দিচ্ছে, তার মাঠে গিয়ে চাষ করতে সাহায্য করছে। পারস্পরিক সহযোগিতায় এই প্রকৃতি টিকে থাকে। আচ্ছা, বাঘ তো পারতো সূর্যের সাথে আঘাত করে একটু এনার্জি নিয়ে নেওয়ার ব্যবস্থা করতে, কিন্তু পারেনি যতক্ষণ না হরিণ খেয়েছে। আচ্ছা, হরিণই বা শক্তি পাচ্ছে কোথায়? ও পেত না যদি না ঘাস ওকে দিত। আর ঘাসই বা জন্মাতো কী করে যদি না জমিতে ব্যাকটেরিয়ারা নাইট্রোজেন সংগ্রহ করত, যদি না সেই ব্যাকটেরিয়ারা ওই বাঘের মৃতদেহ পচিয়ে সার তৈরি করত। এভাবেই এক অদ্ভুত জটিল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় আমাদের এই প্রকৃতি তার ভারসাম্য বজায় রেখে চলেছে। তা না হয় বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিটা কী? আরে এতক্ষণ যা গল্প করলাম সেটাই, অর্থাৎ আমাদের এই প্রকৃতিতে, আমাদের এই পৃথিবীতে যত অগণিত ধরনের প্রজাতি, উদ্ভিদ, প্রাণী, ভাইরাস, ছত্রাক, এবং তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে ভারসাম্য রক্ষা হচ্ছে, সেটাই কি বলা হয় জীব বৈচিত্র্য। আমাদের এখানে 3 ধরনের জীব বৈচিত্র্যকে আমরা খুঁজে পাই। একটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি,
বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, স্পেসিস ডাইভার্সিটি অর্থাৎ প্রজাতিগত জীববৈচিত্র্য, আর জেনেটিক ডাইভার্সিটি অর্থাৎ জিনগত জীববৈচিত্র্য। এক একটা অঞ্চলের ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের সাথে আরেকটা অঞ্চলের বাস্তুতন্ত্রের কিছু গুণগত পার্থক্য থাকে, ফলে লোকালাইজড কিছু বাস্তুতন্ত্রের ভারসাম্য আলাদা আলাদাভাবে রক্ষিত হয়। সেই বাস্তুতন্ত্রের মধ্যে যে অগণিত স্পেসিস বা প্রজাতি আছে তাদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা হয়, সেটাকে বলে স্পেসিস ডাইভার্সিটি। আবার একই স্পেসিসের মধ্যে বিভিন্ন জিনগত পার্থক্যের জন্য যে আলাদা আলাদা লক্ষণ দেখা যায় তাদের মধ্যেও একটা ভারসাম্য রক্ষার লড়াই চলে, সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। আর একটা বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটির মধ্যে দেখা যায় একটা কমিউনিটি ডাইভার্সিটি, একটা পপুলেশন ডাইভার্সিটি। অর্থাৎ কমিউনিটি ডাইভার্সিটি হলো বিভিন্ন প্রজাতির বেঁচে থাকার জন্য যে ভারসাম্যের গল্প সেটা, আর পপুলেশন একই প্রজাতির বিভিন্ন লোকের মধ্যে, একই প্রজাতির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ভারসাম্যের লড়াই সেটা। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের গুরুত্বটা কোথায়? আমরা দেখছি বায়োডাইভার্সিটির মোটামুটি 3 ধরনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক, ইকোলজিক্যাল রোল, অর্থাৎ সমস্ত স্পেসিসের মধ্যে বৈচিত্র্য বজায় রেখে ব্যালেন্স রাখা। 2 হচ্ছে ইকোনমিক্যাল রোল। দেখা গেছে যে দেশে যে সমস্ত জায়গায় আমাদের বায়োডাইভার্সিটি জোন আছে সেখানে ফুড সাপ্লাই, কাঠের যোগান এবং ট্যুরিজম ডেভেলপমেন্ট ভীষণভাবে হচ্ছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ রোল সেটা হচ্ছে সায়েন্টিফিক রোল। এই সায়েন্টিফিক রোল হচ্ছে আমাদের জেনেটিক রিসার্চের ক্ষেত্রে খুব সহযোগিতা করছে। অর্থাৎ কোনো একটা রোগ কোনো একটা দেহ থেকে অন্য দেহে বাহিত হওয়ার মধ্যে মিডিয়েটরকে, বা কোনো একটা বিশেষ ধরনের গুণ কোনো একটা প্রজাতির মধ্যে যদি আসে সেটা কোথার থেকে আসলো তার ধারাবাহিকতাকে খুঁজে পেতে সাহায্য করছে। লস অফ বায়োডাইভার্সিটি, প্রজাতি বৈচিত্র্যের হরণ, এই যে বিষয়টা, এটার থেকে আমাদের কি বিপদ আসতে পারে? এক, কোনো গুরুত্বপূর্ণ স্পেসিস সে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে, তার থেকে আসতে পারে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এছাড়া আমাদের বিভিন্ন কাঠ, খাদ্যদ্রব্য, ট্যুরিজম সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে আমাদের জীবনযাত্রার যে বেঁচে থাকার জন্য যে খরচ, সেই খরচ অনেক বেড়ে যেতে পারে। আর এই লস কেন হয়? এই লস মূলত 3টে কারণে হয়। এক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, 2 হচ্ছে অতিরিক্ত লোভ, মানুষের অতিরিক্ত লোভ, 3 হচ্ছে পরিবেশ দূষণ। আজকের দিনে সারা পৃথিবী স্তব্ধ। প্যান্ডেমিক, বিতর্কিত কোভিড-19 বিভিন্ন গবেষণার কিছু গবেষণা বলছে এ পুরনো হোস্ট মানুষ ছাড়া অন্য কেউ ছিল। যা জানা যাচ্ছে বাদুর থেকে পেঙ্গুইন, হয়তো মাঝে আরও কেউ, তারপরে মানুষ। তার প্রশ্ন হলো সে হঠাৎ হোস্ট পরিবর্তন করলো কেন? বিজ্ঞানীরা বলছেন যে সে আগে যে তার হোস্ট ছিল সেই হোস্টের স্পেসিস পৃথিবী থেকে প্রচুর মাত্রায় কমে গেছে বা একেবারে নিঃশেষ হয়ে গেছে। ফলে সেই ভাইরাসকে বাঁচতে হবে। ফলে সে নতুন ভাড়া বাড়ি মানুষের দেহ খুঁজে নিয়েছে, আর তার ফল কি বিপুল পরিমাণ প্রাণহানি, কি বিপুল পরিমাণ অর্থনৈতিক সংকটকে ডেকে এনেছে তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো লস অফ ডাইভার্সিটির এর থেকে জ্বলন্ত উদাহরণ আর কিছু হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করব? আমার আপনার কারণটা কি? আপনি করব সেটাই, লস অফ ডাইভার্সিটির যে কারণগুলো সেই কারণগুলোকে রুখব। অর্থাৎ আমরা ওয়েটল্যান্ডকে রক্ষা করব। আমরা বড় বড় অপরিকল্পিত যে ড্যাম, যেটা নাকি ওয়েটল্যান্ডের বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করে, সেটাকে আটকানোর চেষ্টা করব। আমরা পলিউশনের বিরুদ্ধে কথা বলবো। আমরা ওয়েস্ট জেনারেশন কম করব, ওয়েস্ট রিউজ করব, ওয়েস্ট রিসাইকেল করব। আমরা বৃষ্টির জল ব্যবহার করব। আমরা সেই সমস্ত গ্যাস জেনারেশন কমাবো যা আমাদের গ্লোবাল ওয়ার্মিংকে ইনভাইট করে। এরকমই একটা প্রয়াস শিয়ালদা ডিভিশন সবুজায়ন প্রকল্পে নিয়েছে এবং তারা ইতিমধ্যেই নানা ধরনের প্রকল্পকে কার্যকারী করেছে। তার মধ্যে যেমন গঙ্গার জল থেকে ড্রিঙ্কিং ওয়াটারের
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেমন বিপুল পরিমাণে সবুজায়নের জন্য বিভিন্ন গার্ডেন প্ল্যান্টেশন, সোলার প্যানেল, ওয়েস্ট ওয়াটার থেকে ট্রিটমেন্ট করে রিউজেবল ওয়াটার, কম্পোস্টিং প্ল্যান্ট, নানা রকম প্রজেক্ট। এই উদ্যোগ আমাদের সকলকেই নিতে হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো? প্রকৃতি আমাদের কী শেখালো? প্রকৃতি আমাদের শেখালো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহু মতের সহাবস্থান। এটা শুধুমাত্র বায়োলজিক্যাল সাবজেক্ট না, আমাদের সমাজে যে বিভিন্ন কালচার, বিভিন্ন মতামত, সেই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যদি কোনো কালচারকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়, তাহলে পরে সেটা দেখা যাবে ইন রিটেলিয়েশনে অনেক বেশি প্রাণ, অনেক বেশি অর্থনৈতিক ক্ষতি করে দেয়। আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং বিভিন্ন মতবাদের সহাবস্থানে ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হবে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে, ভারতীয় সমাজ ব্যবস্থার ভারসাম্য রক্ষার্থে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং বহুমতের সহাবস্থানকে বজায় রাখা। নমস্কার, থ্যাংক ইউ।